খুবই মর্মান্তিক একটা ঘটনা। অর্থাৎ আমাদের বাঙালির যে ঐতিহ্য, যেটা সিকিমের মানুষেরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটা লালচে বলা হয়ে গেছে অলরেডি, বহু পুরনো একটা জায়গা। তবে এই রাস্তাটা আমাদের কিছুদিন পর আমরা এই রাস্তা দিয়ে রাইড করতে শুরু করব। দেখো গাড়ি থেকে দেখছে আর ভিডিও করছে। তো হে গাইস, গুড মর্নিং ফ্রম মালদা। তোমরা তো থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে রোড ট্রিপটা কার উপর হচ্ছে, রোড ট্রিপটা কোথায় হচ্ছে, তোমরা তো বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমি বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ করতে চলেছি। আমি এই ট্রিপে ফিজিক্যালি সোলো যাচ্ছি, মানে এই ট্রিপে আমি একাই যাচ্ছি, কিন্তু ভার্চুয়ালি আমার সমস্ত দর্শক বন্ধুরা মানে তোমরা আমার সাথে ভ্রমণ করছো, সেই হিসাবে ভিডিও বানানোর চেষ্টা করবো এবং এই সিরিজটাকে, এই এপিসোডটাকে খুব ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করবো, যাতে তোমরা খুব মজা পাও এবং তোমরাও ফিল করতে পারো যে আমার সাথে যেন তোমরাই ভ্রমণ করছো। তো এই হিসাবে ভিডিওটা বানানোর চেষ্টা করবো। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5:45 মতো, বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। পরিকল্পনা ছিল 5:30-6টার মধ্যে যাওয়ার। একবার এখান থেকে বেরিয়ে ভোরপুরে পৌঁছে তারপর কিছু কিছু জায়গা কভার করার চেষ্টা করবো বলে, মানে আজকের দিনে কিছু কিছু জায়গা কভার করার চেষ্টা করবো বলে ভেবেছি, তাই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম। কিন্তু যাই হোক, বাঙালির টাইম অ্যাজ ইউজুয়াল লেট তো হবেই। তো এখন বাজে প্রায় 5:45 মতো। তো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখবে। আর বলে রাখি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চেনা জানা বন্ধু বান্ধব সকল মধ্যে শেয়ার করবে। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বা এই ভিডিও থেকে যদি তোমরা নতুন ভিডিও দেখা বা এই ভিডিওটা দেখা স্টার্ট করো বা আমার চ্যানেল নতুন আসো, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, যাতে নতুন ভিডিও আসে তো নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে আসে। তো আমি মেইনলি কন্টেন্ট ভিডিও বানাই। কন্টেন্টটা কিসের উপরে থাকে? কন্টেন্ট হচ্ছে ট্রাভেল ব্লগের উপর। আমরা বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই আমার টু হুইলার নিয়ে, আমি এবং আমরা সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত ক্লিপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো। তো আমরা যাচ্ছি বোলপুর। বোলপুর সময় তোমাদের একটু বলে রাখি, বোলপুর হচ্ছে বীরভূম জেলার একটি ছোট্ট শহর বা ছোট্ট গ্রাম, তোমরা যাই বলো না কেন। বোলপুর এখানে রয়েছে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী একটা জায়গা। তো এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আমি এর আগে কোনোদিন বোলপুরে যাইনি, তো গুগল ম্যাপের তো আমাকে একটু সাহায্য নিতেই হবে। তো একসাথে যাবো, তোমাদেরকে নিয়ে যাবো সাথে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেমন লাগে। তো চলো, অনেক বকবক করে ফেলছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর লেট করবো না, গাড়িতে সমস্ত লাগেজ বাধা হয়ে গেছে। এখন শুধু জাস্ট রাইডিং একটা পড়বো আর এখান থেকে হাওয়া হয়ে যাবো। তো চলো, একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বুঝলাম। হ্যাঁ, তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। ঘড়িতে সময় এখন 7:15। কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, কবে কতদিনের জন্য যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলছি। এখান থেকে আমরা তেলটা নিয়ে একবারে বেরিয়ে যাব। তো চলো পাম্পে যাই, তেলটা নিই। একটু সামনে করে ছাড়বা, আস্তে ছাড়বা প্রথমে। হ্যাঁ, আরে স্লিপ দিও। তো ফিউয়েল আপ হয়ে গেল। আশা করি আজকে আর ফিউয়েল আপ করার প্রয়োজন হবে না। তো 8.20 লিটার মতো তেল গেল, মানে 850 টাকা তেল গেল ফুল ট্যাঙ্কে। তো আপাতত মনে হচ্ছে আজকে আর ফিউয়েল আপ করার প্রয়োজন হবে না। এখন ফিউয়েল রেঞ্জ দেখাচ্ছে 260 কিলোমিটার, এটা আস্তে আস্তে বেড়ে যাবে। এখন বাজে 7:25 মতো। তো চলো গিয়ে বাইপাসে উঠি, তারপর তোমাদের কোথায় যাব আজকে না যাব সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলছি। তো সুস্তানি মোড় থেকে উঠে গেলাম আমরা NH-12-এ। তো এখানে গ্লাভসটা পরতে দাঁড়িয়েছিলাম। ফাইনালি বেরিয়ে পড়লাম, আর কোথাও দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই। দেখেছো, একটু দেরি হলে মোটামুটি রাস্তায় জ্যামটা বেড়ে যায়। আজকের ট্যুর প্ল্যানটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই। আজকে আমরা যাচ্ছি মালদা টু বোলপুর, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন। খুব ছোট্ট একটা রাইড হচ্ছে আজকের। ছোট্ট বলতে প্রায় 200 কিলোমিটার মতো আজকের যাত্রা। তো এর আগে আমি বোলপুর কোনোদিন যাইনি, আজকে প্রথম যাচ্ছি এবং অনেক কিছু জানি বোলপুর সম্পর্কে সেটাও নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অনেক স্মৃতি সেখানে জড়িত এবং বাঙালির একটা দুর্বলতা হচ্ছে বোলপুর। প্রোগ্রাম ট্যুর প্ল্যানটা অন্য জায়গায় ছিল, তোমাদের যেটা বলছিলাম এর আগে, সেটা হচ্ছে সিকিমের ট্যুর প্ল্যান করছিলাম। কিন্তু মাঝখানে তোমরা তো খবরে দেখেছো যে সিকিমের কি অবস্থা এখন বর্তমানে। খুবই মর্মান্তিক একটা ঘটনা, মানে প্রত্যেক বছরই সিকিমে এরকম একটা বন্যা সিচুয়েশন আসছেই। তো যার কারণে সিকিমের প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল করতে হয়েছে। তো ভাবলাম যে কোথাও একটা যাই, ঘুরে আসি। ভাবতে ভাবতে এই জায়গাটার কথাই মাথায় আসলো। তো ভাবলাম যে যাওয়াও হয়নি সেরকম, মানে একদম আনএক্সপ্লোর আমার কাছে। তো সেখানে যাওয়া হবে এবং তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করা হবে। তো ওই জন্য বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম।
ওয়েলকাম ইউ অল টু মালদা টু বোলপুর সিরিজ। এপিসোড করে করে ভিডিওগুলো আসবে, তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অর্থাৎ আমাদের বাঙালির যে ঐতিহ্য সেইগুলো তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো ভিডিওটা সম্পূর্ণটা না টেনে, যাতে রাস্তার আপডেটও তোমাদেরকে দেবো যে আমরা কেমন রাস্তা পাচ্ছি। কারণ তোমরা ভালো করে জানো যে বোলপুরের যে রাস্তাটা ছিল, অর্থাৎ রামপুরহাট হয়ে মোড়গ্রাম হয়ে আমরা যেটা ডান দিকে রাস্তাটা ঢুকে যাই, সেই রাস্তাটা মানে প্রচণ্ড খারাপ রাস্তা ছিল একটা, মানে গাড়ি যেতই না, বলতে গেলে 4 চাকার কথা যদি বলি তো বড় গাড়ি ছাড়া যেত না, এতটা রাস্তা বছর 2 গাড়ি খারাপ ছিল। তো এখন কেমন আছে না আছে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলবো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থেকো, শেষ অবধি ভিডিওটা দেখো। তোমাদের সমস্ত রুট প্ল্যানগুলো বলার আছে, কোথা দিয়ে যাবে না যাবে সমস্ত কিছু তোমাদের দেখানোর রয়েছে। সিকিমের প্রোগ্রামটা খুব ভালোভাবে সাজানো ছিল মানে যাওয়ার জন্য আমাদের, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এমনভাবে এমন সময়ে উপস্থিত হলো যে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভবই হলো না। কারণ নর্থ সিকিমে একদম রাস্তা এখন প্রায় বন্ধ বলতে গেলে, মানে সত্যি একটা দুর্বিষহ অবস্থা। প্রত্যেক বছর সিকিমে এরকম একটা বন্যা সিচুয়েশন বা এরকম ধস নামা, সম্ভবত আমি 2 দিন আগে নিউজে যেটা দেখলাম যে মিরিকেও ধস নেমেছে, মানে মিরিক যে একদম পাহাড়ের প্রায় বলতে গেলে তরাই অঞ্চল, সেই জায়গাগুলোতেও ধস নামছে। মানে কতটা মানুষ নৃশংস হয়ে উঠছে পাহাড়ের প্রতি, প্রকৃতির প্রতি। কারণ দেখো, প্রকৃতির সাথে আমরা খেললে প্রকৃতি আমাদের সাথে খেলবে, যেটা সিকিমের মানুষেরা এখন হারে হারে টের পাচ্ছে। আমরা এন্টার করতে চলেছি কালিয়াচক। তো ম্যাপটা এখনো লাগাইনি পয়েলের, কারণ এই দিকে রাস্তাটা মোটামুটি আমি চিনি, মোড়গ্রাম হয়ে নলহাটি অবধি। তারপরে গিয়ে যদি রামপুরহাটের পর থেকে যদি ম্যাপের প্রয়োজন হয় তো অবশ্যই লাগিয়ে নেব। তো রুট প্ল্যানটা তোমাদের একটু বলে দিই। আজকে আমরা এখান থেকে, অর্থাৎ মালদা থেকে আমরা সুজাপুর কালিয়াচক হয়ে ফারাক্কা হয়ে আমরা গিয়ে উঠবো ধুলিয়ান। ধুলিয়ান থেকে পার হয়ে আয়রন পার হয়ে আমরা পড়বো মোড়গ্রামে গিয়ে উঠবো, এবং মোড়গ্রাম থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, অর্থাৎ বর্ধমানের দিকে যে রাস্তাটা গেল, সেই রাস্তাটা ধরে আমরা নলহাটিতে গিয়ে পৌঁছবো, এবং নলহাটি থেকে বাঁ দিকে গিয়ে আমরা রামপুরহাট হয়ে তারাপীঠ হয়ে আমরা পৌঁছবো হচ্ছে বোলপুর। তো মোটামুটি 200 কিলোমিটার্স। দেখা যায় কটায় পৌঁছোই। এখন বাজে ঘড়িতে 7:45 মতো। তো এর আগে ফারাক্কার একটা ভালো ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছিলাম, ফারাক্কার একটা অফবিট জায়গা তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, আনার চেষ্টা করেছিলাম। তো সেটা হচ্ছে আর কিছুই নয়, আমাদের ফারাক্কার গান্ধীঘাট, বহু পুরনো একটা জায়গা, তবে একদমই আনএক্সপ্লোর। তো সেই ভিডিওটা তোমাদের সামনে আনার চেষ্টা করেছিলাম, খুব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছিলাম। তো তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তো দেখো, আই বাটনে আসছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তবে এই ব্লগগুলো দেখার পর তারপরে যেও। তো খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা, মালদার কাছাকাছি, মানে অসাধারণ একটি জায়গা। তো আলটিমেট আজকে ট্রিপটা স্টার্ট করতে পারলাম, কারণ এই ট্রিপটা নিয়ে বহুদিনের প্রোগ্রাম। তো প্রায় তোমরা জানো যে আমরা যখন দার্জিলিং থেকে ফিরলাম, মানে অফবিট নর্থ বেঙ্গল করে যখন বাড়ি ফিরলাম, তাই প্রায় মোটামুটি 1.5-2 মাস হয়ে গেছে। তারপরে প্ল্যান অনুযায়ী সিকিমের প্ল্যানটা বানানো হলো, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এরকম অবস্থা। বারবারই বলছি তোমাদের, সত্যি খুব খারাপ লাগে এই জিনিসগুলো দেখতে পেলে, যে এই সমস্ত খবরগুলো পেলে। কারণ পাহাড়কে কিন্তু নোংরা আমরাই করছি, পাহাড়ের মানুষেরা কিন্তু পাহাড়কে নোংরা করে না, এইটুকু তোমাদের বলে রাখি। কারণ পাহাড়ে যে সমস্ত মানুষেরা থাকে, প্রায় 10% ওখানকার বাসিন্দা, এবং বাকি 90% যারা থাকে তারা সব ট্যুরিস্ট বলতে গেলে। তো দোষটা আমাদেরই, আমরা জায়গাগুলো যাচ্ছি, আমরা জায়গাগুলোকে নোংরা করছি, অপবিত্র করছি, তার জন্য আজকে এই সিচুয়েশন। ওয়েদারটা মোটামুটি ভালোই রয়েছে, জানি না এখন বৃষ্টি হবে কিনা। চলো কোথাও যখন দাঁড়াবো তখন তোমাদের অবশ্যই আমার লাগেজ সেট আপটা বা বাইকের সেট আপটা অবশ্যই দেখাবো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থেকো। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বা এই ভিডিও থেকে যদি নতুন ভিডিও দেখা শুরু করো, তো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো প্লিজ একটু তোমরা গিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, তো ভালো লাগলে কন্টেন্টগুলো একটু লাইক করো, এবং যদি কিছু ফিডব্যাক দিয়ে দেওয়া থাকে বা কিছু চেঞ্জেসের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। বলে রাখি যে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আরও আপডেটেড ভিডিও তোমাদের সাথে উপস্থাপন করার বা তোমাদেরকে গিফট করার। তো এখন পার হচ্ছে আমাদের আজকে জার্নির ফার্স্ট টোল প্লাজা, বৈষ্ণবনগর টোল প্লাজা। ফারাক্কা ব্রিজ সম্পর্কে ইতিহাস তোমাদের বলেছি, যদি তোমরা জানতে পারো যে কোন ব্লগে বলেছি বা তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এরকম ওয়েদারটা যেন থাকে এইটুকুই চাইছি, কারণ বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে। আর গোপ্রোটাকে কিভাবে ওয়াটারপ্রুফ বানাতে হয় সে সমস্ত কিছু এবার আছে, কারণ বৃষ্টি হলে জানোই এখন যে বৃষ্টির ওয়েদার। তো সেরকম সব প্রিকশন নিয়েই এসেছি। তোমাদের সামনে রাস্তাটা একটু দেখাই। সামনে যে এই রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আমাদের কিছুদিন পর আমরা এই রাস্তা দিয়ে রাইড করতে শুরু করব। মানে এটাই হবে আমাদের মেন হাইওয়ে, অর্থাৎ NH12। এখান দিয়ে বাইপাস হয়ে আমাদের ফারাক্কা ব্রিজে, যেটা সেকেন্ড ব্রিজ পাশে হচ্ছে, সেই ব্রিজটার সাথে কানেক্ট করবে। অনেকটা কাজ এগিয়ে এসছে। তোমাদের চলো ফারাক্কা ব্রিজে উঠলে তোমাদের জায়গাগুলো দেখাচ্ছি যে কেমন কাজ এগিয়েছে। তো এবার বোলপুরে গিয়ে কোথায় থাকবো না থাকবো একটা ভালো জায়গার সন্ধান পেয়েছি। তো
সেরকম জায়গাগুলোকে কভার করেছে বা জায়গাটাকে কভার করেছে সেরকম ভিডিও আমি খুব কম দেখেছি, মানে 1-2টো দেখেছি সার্চ করতে গিয়ে। তো জায়গাটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার কোথায় থাকবো রাত্রে গিয়ে সেই জায়গার ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে এন্টার করতে চলেছি আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফারাক্কা ব্রিজ। ব্রিজের 2 মুখটাতে একটু জ্যাম থাকে, জানি না গোপুরতে আসছে কিনা। ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটাই আর কি পরে সেকেন্ড ব্রিজ হবে ফারাক্কা। তো জল এই পারে মোটামুটি লক গেট দিয়ে বন্ধ করাই থাকে বেশিরভাগটাই। তো এই ডান দিকে যেগুলো দেখছো এই সমস্ত জিনিসগুলো সমস্তটা হচ্ছে লক গেট, জলটা এই পার থেকে ওপারে যায়। তো পার হয়ে গেলাম ফারাক্কা ব্রিজ। তো এখন আমরা গিয়ে একবারে উঠবো ধুলিয়ানে। ধুলিয়ান এখান থেকে প্রায় মোটামুটি 15-17 কিলোমিটার মতো হবে। পাশেই রয়েছে নিউ ফারাক্কা স্টেশন। দেখেছো এই সাইডে লরির জ্যামটা দেখো লেগে আছে। মেঘ তো করছে, জানি না এখন বৃষ্টি হবে কি হবে না। এই মুহূর্তে আমরা একটা মোড়ের মাথায় এসে পৌঁছেছি। এটা হচ্ছে শামশেরগঞ্জ। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে ধুলিয়ান এবং ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে পাকুড়ের দিকে। এই যে ডান দিকের রাস্তাটা এই যে সামনে দেখতে পাচ্ছ, এইদিকে চলে যাচ্ছে আর সোজা আমরা যাচ্ছি উমরপুরের দিকে। আমরা যখন ফারাক্কা ব্রিজটা পার হয়ে এসে তখন আমরা মালদা ডিস্ট্রিক্ট ছেড়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়েছি, সেটা তো আমাদের বলা হয়নি, তাই এখানে বলে দিলাম। জায়গাগুলো সুন্দর লাগছিল। এই যে এখান দিয়ে একটা ট্রেন পার হচ্ছে, দরকার ছিল ফারাক্কা ব্রিজে বস, এখানে নয়। আমরা সামনে গিয়ে পাবো 2 কিলোমিটার মতো আছে এখান থেকে, সেটা হচ্ছে সাজুর মোড়। সাজুর মোড় পার হয়ে গিয়ে আমরা পাবো হচ্ছে উমরপুর। আমরা এখন ঢুকতে চলেছি আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা, অর্থাৎ ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। এখানে আরেকটা কথা বলে রাখি, ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে মনে হচ্ছে, যা আকাশে মেঘের পরিমাণটা কমে এসেছে এবং রোদটাও দেখা দিয়েছে। তো ঠিক আছে, একটু রোদ হলেও চলবে, কিন্তু ভাই প্লিজ বৃষ্টিটা যেন না হয়। রাস্তা এখন NH-12, দারুণ দারুণ রাস্তা। ঘড়িতে সময় এখন 8টা 27। আমরা এখন প্রায় ঢুকছি হচ্ছে আইরন। দেখো গাড়ি থেকে দেখছে আর ভিডিও করছে। কর ভাই, আগে একটা ছোট্ট একটা রাস্তা ছিল যাওয়ার মতো, এখন বেশ চওড়া করেছে, মানে দুদিকের লেনের জন্য, মানে আপ ডাউন 2 লেনের জন্যই রাস্তাগুলো বেশ চওড়া করেছে। ও জাস্ট ফাটাফাটি লাগে, ব্রিজটা জাস্ট ফাটাফাটি লাগে। মোটামুটি দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা ইউ টার্ন নাই, বেশ সুন্দর লাগে দেখতে। তো সামনে কোথাও দাঁড়াবো একটু চা খাওয়ার জন্য, তো চলো এগিয়ে যাই, তারপরে সামনে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে টিফিনটা করা যাবে। উমরপুর এখান থেকে আর মোটামুটি 2 কিলোমিটার। উমরপুরের পর পাবো আমরা মোড়গ্রাম, যে মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো সেই মোড়টার নামই আজকের মোড়গ্রাম। আশেপাশে দেখো এখন মোটামুটি চাষাবাদ এখন একটু বন্ধ রয়েছে, কারণ এই সময়টাতে সেরকম কোনো চাষাবাদ হয় না। একটু বর্ষাটা যখন আসবে তারপরে মেনলি তো একদম পুরো জায়গাটা দেখতে পাবে ধান গাছে ভর্তি রয়েছে, যা সুন্দর লাগে দেখতে। হেলমেট ঠিক করবে না গাড়ি চালাবে কিছু বুঝতে পারছো না। এই মুহূর্তে আমরা যাচ্ছি জঙ্গিপুরের উপর দিয়ে, মানে এই বাঁ সাইডটা জঙ্গিপুরের আন্ডারে পড়ে। এই আমরা এন্টার করলাম উমরপুর। উমরপুর থেকে মোড়গ্রাম প্রায় 20 কিলোমিটার মতো। বাঁ দিকে এই রাস্তা চলে যাচ্ছে রঘুনাথগঞ্জ। দেখো মুখ মুছতে মুছতে বাড়ি আয়না দেখতে দেখতে রাস্তা পার হচ্ছে। ও ওইদিকে লেনটাতে পিচের কাজ হচ্ছে, যার কারণে বন্ধ করে রেখেছে, মানে পিচগুলো প্রায় এই জায়গাটাতে একটু আপ ডাউন ছিল। হ্যাঁ মনে পড়ছে, মানে এর একবার যখন যাচ্ছিলাম তখন একটু আপ ডাউন ছিল। তো পিচগুলো এরকম উঠে বা ওপর নিচ হয়ে যায়, তার কারণ হচ্ছে একমাত্র রোডের হিট। কারণ রোদ যখন পড়ে তখন রোডগুলো খুব গরম হয়ে যায় এবং তার উপর দিয়ে গাড়ি গেলে তখন সেই পিচগুলো সেখানে উঁচু নিচু হয়ে যায়, মানে চাকার একটা মার্কিং থেকে যায়। এদিককার এই রাস্তাগুলো নতুন পিচ হয়েছে, বোঝা যাচ্ছে কালার দিয়ে যে মার্কিংগুলো করা হয়, সেই মার্কিংগুলো এখনো করা হয়নি। জাস্ট অপূর্ব লাগছে জায়গাটা, দেখো দুদিকে সবুজ গাছ, মাঝখান দিয়ে এই পিচের রাস্তা, জাস্ট অসাধারণ। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় পাক্কা 100 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছেছি মোড়গ্রামে। এই যে সামনে গিয়ে যে ডান দিকের টার্নটা দেখতে পাচ্ছ, এই দিয়ে আমরা ডান দিক নিয়ে নেব। জানি না এখন রাস্তাটা কেমন হবে। এই যে এখান থেকে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম।
নলাটি এখান থেকে 21 কিলোমিটার। এই যে উপরে দেখতে পাচ্ছ শুরু হলো এখন এই রাস্তার জ্যাম। একটু জ্যাম পাবো ভাই এই রাস্তায়, যা মনে হচ্ছে। তবে দেখা যাক সাইড দিয়ে কতটা বেরোনো যায়। এখান থেকে বোলপুর প্রায় মোটামুটি নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার। আমাদের বাঙালির ঐতিহ্যবাহী জায়গা, রাস্তা মনে হচ্ছে ভালোই হয়ে গেছে। তো এবারে ট্রিপ প্ল্যানটা এইভাবে করেছি যে আমরা দুদিন থাকবো বোলপুরে, মানে আমি দুদিন থাকবো বোলপুরে। বোলপুরে থেকে বিভিন্ন জায়গাগুলো বা বোলপুরের খুঁটিনাটি জায়গাগুলো, যে সমস্ত ছোট ছোট জায়গা রয়েছে, ছোট বড় যে কোনো জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই তোমরা প্রতিটা সিরিজ দেখো, 2 থেকে 3 দিন পর পর তোমরা এই সিরিজগুলো দেখতে পাবে, এই এপিসোডগুলো তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে সাগরদিঘি ব্লকের মধ্যে পড়ে জায়গাটা। এই রাস্তাটাকে প্রচণ্ডই খারাপ ছিল, প্রচণ্ড, মানে প্রায় হাঁটু সমান গর্ত মাঝে মাঝে রাস্তার। দেখেছো রাস্তার কন্ডিশন? ওইটুকুটা রাস্তা একটু খারাপ ছিল, কারণ ওটা ন্যারো একটা ব্রিজের ওপর দিয়ে, মানে ছোট্ট একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওপর দিয়ে যায় যেহেতু, সেই জন্য ওই রাস্তাটা একটু খারাপ ছিল। এই রাস্তাটা দিয়েও কলকাতা যাওয়া যায়, যেটা হচ্ছে তোমার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, মানে বর্ধমান হয়ে কলকাতা যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। ঘড়িতে এখন বাজে পাক্কা 9টা। তো তেল নিয়ে বেরোতে বেরোতে আমি যখন বেরিয়েছিলাম মালদা থেকে, তখন মোটামুটি 7:30 মতো বাজে, এখন 9টা বাজে। তো মোটামুটি আমাদের 1.5 ঘন্টা মতো সময় লাগলো। ঠিক আছে, 100 কিলোমিটার 1.5 ঘন্টা। এখান থেকে এই রাস্তাটা সোজা যাচ্ছে, আমরা গিয়ে উঠবো হচ্ছে নলহাটিতে। এটা সম্ভবত NH14, সম্ভবত না NH14ই এটা। আমরা 12 থেকে ছেড়ে এসে NH14-এ উঠেছি। দেখেছো এই জায়গাগুলোতে ব্রিজের কাজ হচ্ছে, এখানে খুব শিগগিরই ব্রিজগুলো হয়ে গেলে রাস্তাটা চওড়া হয়ে যাবে। তো ছোট ছোট যে প্যাচগুলো রয়েছে সেখানগুলো সুন্দর হয়ে যাবে। তো এই রাস্তাটা বেশ সিনিক, তোমরা দেখতে পাচ্ছ দু সাইডে গাছ রয়েছে, এদিকেও গাছ এদিকেও গাছ, এবং মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি বোলপুরের উদ্দেশ্যে। বেশ ভালো রাস্তা। জায়গাটার নাম হচ্ছে শ্রীপুরের হাট বলে সম্ভবত এটাকে। আমরা প্রায় নলহাটি ঢুকছি। নলহাটি এখান থেকে আর কিছুটা, মানে 1 কিলোমিটার মতো হবে হয়তো। এটা হচ্ছে নলহাটি বাস স্ট্যান্ড। এই যে এখান থেকে আমরা বাদিক নিয়ে নিয়েছি নলহাটি থেকে। এবার কোথাও একটু চা খেতে দাঁড়াতে হবে, মনটা এবার একটু চা করছে। সকালবেলা যদিও 2 কাপ চা খেয়ে বেরিয়েছি। তো ঘড়িতে সময় এখন 9:28 মতো। এই মুহূর্তে আমরা নলহাটি থেকে এগিয়ে মোটামুটি 5-7 কিলোমিটার পর আমরা এসে দাঁড়িয়েছি একটা চায়ের দোকান দেখে, কারণ বাড়ি থেকে প্রায় এখন 120 কিলোমিটার মতো কভার করা হয়ে গেছে। কোথাও দাঁড়ায়নি, মাঝখানে চাটাও খেতে দাঁড়ায়নি, কারণ রাস্তাটা খুব ভালো ছিল এবং ওয়েদারটা খুব ভালো ছিল বলে অনেকটা রাস্তা টেনে দিয়েছিলাম। তো এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি নলহাটিতে। নলহাটি থেকে ট্রাফিকের যে জ্যামটা ছিল সেই জ্যামটা পার হয়ে এসে এখানে দাঁড়িয়েছি চায়ের দোকান দেখে। একটা লাল চা বলা হয়ে গেছে অলরেডি, একটা কেক আর এবং লাল চা খেয়ে এখান থেকে বেরোবো। আর গাড়ির লুকটা তো তোমাদের সকালে দেখায়নি, গাড়িটা ঠিক এরকম দেখতে লাগছে। এখানে এই সাইডে রয়েছে ট্যাঙ্ক ব্যাগটা আর এখানে রয়েছে টেল ব্যাগটা। এবার আমি ল্যাপটপ ক্যারি করছি, কারণ এবার ডেটাগুলো একটু কভার করতে হবে। তো এই হচ্ছে জায়গাটার বর্তমান অবস্থা। তো এখানে এসে গেছে আমাদের লাল চা, সেখান থেকে খাবো, খেয়ে জাস্ট বেরিয়ে পড়বো। রামপুরহাটে ঢোকার আগে জাস্ট চায়ের একটা চুস্কি দিয়ে শুরু করছি আজকের এই জার্নি, বোলপুর জার্নি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং চাটাও বেশ ভালোই রয়েছে, খারাপ নয়, একটু কড়া করে বানাতে বলেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চাটা খাওয়া হয়ে গেল, তো বেরোচ্ছি এখান থেকে। আসি প্রায় এখানে 15-20 মিনিট দাঁড়ানো হয়ে গেল। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:51। আমরা এখন বেরোলাম রামপুরহাটের উদ্দেশ্যে। এখান থেকে সোজা হচ্ছে রামপুরহাট। তো এখানে খেলাম 2টো কেক আর একটা চা। কেকগুলো 6 টাকা করে নিল, 12 টাকা, এবং চাটা নিল 5 টাকা, মানে 17 টাকা টোটাল বিল হলো। তো এই হচ্ছে ব্যাপার। বোলপুর এখান থেকে আর মোটামুটি 85-90 কিলোমিটার মতো হবে ম্যাক্সিমাম। তো একবারেই ট্রেনে দেওয়ার ইচ্ছে আছে। তো দোকানে কয়েকজন লোক ছিলেন, তো ওদের সাথে কথা হলো কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই সমস্ত জিনিসগুলোতে ভালো লাগে, মানে কোথাও রাস্তায় বেরোলে শুধু ঘোরাটা বা জায়গাগুলোকে এক্সপ্লোর করা নয়, দুটো মানুষের সাথে পরিচয় হয়। এই জিনিসগুলো খুব মিনিংফুল, মানে গাড়ি সম্পর্কে সকলেই মানে ইন্টারেস্টেড, সে যে বয়সেরই লোক হোক না কেন, ভালো লাগে জিনিসগুলো। অর্থাৎ গ্রামের মানুষগুলোদের মন খুব ভালো হয়, মানে এসে ওরা দাঁড়ালো এবং দাঁড়িয়ে গাড়িটা দেখে সিধে করে নিজের গাড়ি থেকে নেমে এই গাড়িতে উঠতে চাইছে। মনে হচ্ছে কতদিনের পরিচিত আমাদের। তো ব্যাগের জন্য যাই হোক উঠতে পারলো না, মানে খুব এরা সরল মনের মানুষ এবং মানুষকে একাত্ম করে নিতে পারে। তো এই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করতেই তো আমরা রাস্তায় 2 চাকায় করে বেরিয়েছি। এবং শুধু আমি একা এক্সপিরিয়েন্স করছি না বা সোলো রাইড করছি বলে একা যাচ্ছি তাই নয়, আমার সাথে আমার ইউটিউবের এক্সটেন্ডেড ফ্যামিলি, এরা সকলে যাচ্ছে এবং তোমরা সকলে যাচ্ছ। তো আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। এই মুহূর্তে আমরা ঢুকেছি রামপুরহাট। তো ডান দিকে দেখতে পাচ্ছ রামপুরহাট মেডিকেল কলেজ। এতদিন তোমাদের ব্লগে উত্তরবঙ্গের জ্যাম দেখিয়েছি, আজকে তোমাদের রাঢ়বঙ্গের জ্যাম দেখাচ্ছি। এইদিকে রাস্তায় আমি আগে কোনোদিন আসিনি, একটু ফাঁকা পাওয়া গেছে।
এই গরমে রাইডিং গিয়ার্স পরে জ্যামের মধ্যে রোদে দাঁড়িয়ে থাকাটা সত্যি হেকটিক। এই যে বাঁ দিকের রাস্তাটা, এদিকে চলে যাচ্ছে তারাপীঠ। এই যে দেখতে পাচ্ছ তারাপীঠ তোরণ, এই রাস্তাটা চলে যাচ্ছে তারাপীঠের দিকে। আমরা এখন সোজা যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। এবার রাস্তা একটু ভালো পেয়েছি। ওয়াও, বিউটিফুল। রাস্তাটা কিন্তু বেশ সিনিক রয়েছে। সিউড়ি এখান থেকে 42 কিলোমিটার, পানাগড় 115। সামনে গিয়ে ডান দিকে যে রাস্তাটা গেছে, এই যে ডান দিকে যে রাস্তাটা পার হয়ে আসলাম, এটা হচ্ছে তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন। এখান থেকে তারাপীঠ যে মোড়টা দেখলাম তরুণ, যেটা তারাপীঠ তরুণ, মোটামুটি 2.5 কিলোমিটার মতো হবে। তো তারাপীঠও ঘুরতে আসার ইচ্ছে রয়েছে। তো দেখা যাক, আসবো কোনো এক সময়, কোনো এক ব্লগে তোমাদের দেখাবো। তাহলে রোদ ঝলমলে একটা আবহাওয়া পেয়ে গেলাম, আর বৃষ্টির চিন্তাটা থাকলো না। যদিও বোলপুর এখান থেকে কিছুটা দূর আছে, এখানে নিয়ে দেখা গেলো বোলপুরে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা হচ্ছে বাহিনা মোড়, মানে মল্লারপুর রেলওয়ে স্টেশন। দেখো মোহাম্মদ বাজার এখান থেকে 19 কিলোমিটার, সিউড়ি 34, দুবরাজপুর 54 কিলোমিটার, রানীগঞ্জ 96 কিলোমিটার। এই মুহূর্তে একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, নিচে রেলগেট রয়েছে। জায়গাটা বেশ ভালো, যদি দাঁড়িয়ে দেখায়, দেখো বেশ সুন্দর। দুদিকেই আশেপাশের জঙ্গলগুলো দেখো, এইদিকে এইদিকে দুদিকেই জঙ্গল। দেখেছো রাস্তাটা? দারুণ দারুণ, সুপার হিট। মল্লারপুর বন দপ্তরের মধ্যে পড়ছে এটা, জায়গাটা বেশ সুন্দর লাগলো। এটা হচ্ছে দেউচা ব্যারেজ। এই রাস্তাটা নিয়েছি কারণ এই জিনিসগুলো দেখার জন্য, কারণ মল্লারপুরে ফরেস্টটা রয়েছে। এটা হচ্ছে দেউচা ব্যারেজ, দেখতে পাচ্ছ। তোমাদের দেখানোর জন্য একটু এই রাস্তায় একটু ঘুরে যেতে হয়। তো এবার আমরা এন্টার করতে চলেছি তিলপাড়া ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ প্রজেক্ট। এই সমস্ত সিনিক বিউটিগুলোর জন্যই তো এই রাস্তা ধরা বস। দেখো জায়গাটা জাস্ট দেখতে পাচ্ছ, পুরো চর পড়ে গেছে, এখন জল নেই একদম ড্যামটাতে। দারুণ। তিলপাড়া মিহিরলাল ব্যারেজ পার হয়ে গেলাম আমরা। তো চলো এগোই। এই ছোট ছোট ব্যারেজগুলো বা এই সিনিক বিউটিগুলো তোমাদের দেখানোর জন্যই কিন্তু এই রাস্তা দিয়ে আসা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আর এখান থেকে মোটামুটি বোলপুর 40 কিলোমিটার মতো হবে। এই মুহূর্তে আমরা সিউড়ির মধ্যে ঢুকে পড়েছি। যাওয়ার সময় আমরা সেই সাঁইথিয়া হয়ে ব্যাক করব। বেশ জমজমাট শহর, ট্রেনে করে যাই অতটা বোঝা যায় না, কিন্তু প্রথম আসছি। বেশ জমজমাট শহর। বোলপুরের দিকে যাবে তো? বোলপুর এই রাস্তা না, বাস স্ট্যান্ড হয়ে বেরোবো একদম সিধা। হ্যাঁ আচ্ছা, পুরন্দরপুর বলে একটা বাজার আছে, আচ্ছা ওখানে সিধা রাস্তার জন্য ফুটি থাকো, ওই ডান দিকে ঘুরে একদম সিধা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো সব অফিস আদালত সিউড়ির সব এই জায়গাটাতেই। দেখো সামনে লেখা আছে এসডি অফিস। এইটুকুটা রাস্তা যেহেতু সিউড়ি টাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কনজাস্টেড। তো চলো সিউড়ি শহরটা কাটিয়ে উঠি, তারপরে তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সিউড়ি বাস স্ট্যান্ড। সিউড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, মানে প্রশাসনিক হেডকোয়ার্টার। বাহ, রেলগেটও পেয়ে গেলাম এবারে জার্নির। ও ইঞ্জিন পার হচ্ছে, ট্রেন নেই ভাই, শুধু ইঞ্জিন। ওই কোথায় ফেলে আসলি? তো রেলগেট থেকে বেরোলাম প্রায় ওখানে 20-25 মিনিট দাঁড়িয়ে, প্রচুর সময়টা নষ্ট হয়ে গেল। আজকে অনেকটা ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে যাবে। আজকে দুটো ট্রেন পাস করলো, তারপরে গিয়ে রেলগেট উঠলো। এরপরে কি আমরা পুরন্দরপুর বলে একটা মোড় পাবো, সেই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, অর্থাৎ বোলপুরের দিকে। ডান দিকে সোজা গেলে বোলপুর। আর এখান থেকে আমি একবারে যেখানে থাকবো সেই জায়গাটার অ্যাড্রেস মেনে নিয়েছি ম্যাপে। আর এখানে 34 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো জাস্ট জায়গাটা দেখো যেখানে থাকবো। তো অসাধারণ একটা স্টে হতে চলেছে। তোমরা হয়তো দেখে প্রথমে নাকশিট করতে পারো যে এখানে আবার এমন কি, কিন্তু জায়গাটা তোমাদের হয়তো পরের ব্লগে দেখাবো যে কোথায় থাকছি। ডিটেলসে ভিডিওটা পরের ব্লগে আসবে, কিন্তু কোথায় থাকছি না থাকছি তোমরা এই ব্লগে জানতে পেরে যাবে। তো চলো এই সুন্দর রাস্তাটা কিছুটা সিনেমেটিক তোমরা এনজয় করে নাও, আমিও কিছু রাস্তা কভার করে ফেলি। এই
রাস্তাটা কিন্তু একদমই সরু, তো তোমরা যখন যাবে একটু সাবধানে যেতে হবে এই রাস্তা দিয়ে। এই মোড়টার নাম হচ্ছে পুরন্দরপুর মোড়। এই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, এখান থেকে একদম সিধে, আর কোনো দিকে যাওয়ার বা কোনো দিকে বেকানোর কোনো সিনারি নেই। রাস্তাটা ন্যারো হলেও যথেষ্ট সিনিক রয়েছে। দেখো জাস্ট জায়গাটা দেখো, একদম পিওর নেচারের একটা বিউটি, পিওর নেচারের একটা বিউটি। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। সকলের সামনে আজকে তুলে ধরছি, একদম পিওর একটা গ্রাম। তো রাস্তাটা পেছন দিকে যতটা জ্যাম কাটিয়ে এলাম, যতটা খারাপ রাস্তা কাটিয়ে এলাম, আর এই গ্রামের দৃশ্য দেখে জাস্ট মনটা খুশ হয়ে গেল, একবার পুরোটা পৌঁছিয়ে গেল একবারে। একবার তোমরা ওই যাওয়ার সময় বা ফেরার পথে সকালের দিকটা তোমার এই রাস্তা দিয়ে ক্রস করো, তোমাদের আরও ভালো লাগবে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, আরও ভালো লাগবে তোমাদের। এই গ্রামের রাস্তার কার্ভগুলোকে এনজয় করতে করতে যাচ্ছি। এতদিন তোমাদের উত্তরবঙ্গের কার্ভ এনজয় করিয়েছি, এখন রাঢ়বঙ্গের কার্ভ এনজয় করো। বিউটিফুল বিউটিফুল, মাঝে মাঝে রোদ ছায়া, আর এই গাছগুলো রাস্তাটাকে সত্যি মায়াবী বানিয়ে তুলেছে, মায়াবী। জাস্ট ওয়াও লাগছে। এই ব্রিজটার নাম হচ্ছে শাল ব্রিজ। নিচ দিয়ে জানি না দেখতে পাবে কিনা, বয়ে চলেছে কোপাই নদী। আসবো পরে আবার এই দিকটাতে, দেখো দেখতে পাবে কোপাই নদীর তীরে আসবো এক সময়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্পেই রয়েছে এই কোপাই নদী, যেটা হচ্ছে আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে। সেই কোপাই নদীটা আমরা পার করে আসলাম। আর এখান থেকে শ্রীনিকেতন মোটামুটি 2-3 কিলোমিটার মতো হবে সম্ভবত। দেখেছো, জাস্ট জঙ্গলের বিউটিটাকে এনজয় করো। এখানে অনেক হোটেল অ্যান্ড রিসর্ট রয়েছে, দেখতেই পাচ্ছ আশেপাশে। এই জায়গাটার নাম হচ্ছে বল্লভপুর। এটা হচ্ছে বল্লভপুর ফরেস্টের আন্ডারেই পড়ছে। রাঢ়বঙ্গের লাল মাটির দেখা আমরা পেয়ে গেছি। সামনে গিয়েই পাবো সোনাঝুরির হাট। তো আমরা বোলপুর, মোরাললেস বোলপুর ঢুকেই গেছি বলতে গেলে। তোমাদের জাস্ট কোপাই নদীর একটা ঝলক দেখালাম, এখন ঝলক। তোমাদের ডিটেলসে দেখাবো এখানকার জায়গাগুলো প্রত্যেকটা। আমি এখন এখানে 2 দিন আছি, 2 দিন থেকে এখানকার জায়গাগুলো, এখানকার এই সুন্দর মনোরম বিউটিগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি যেখানে থাকবো এখান থেকে আর মোটামুটি 7 কিলোমিটার মতো দেখাচ্ছে ম্যাপে। তো সেই জায়গাটাও যথেষ্ট সুন্দর, আমাদের আস্তে আস্তে দেখতে পাবে। যেখানে থাকবো ইটসেলফ ওই জায়গাটা দেখানোর জন্য আমার একটা ভ্লগ লাগবে। তো দেখা যাক কি করি। শ্রীনিকেতন মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম, বোলপুর শান্তিনিকেতন পৌরসভা। গোপুরে ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো বলে দেখাতে পারলাম না, এখানে ব্যাটারিটা চেঞ্জ করলাম। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, এই রাস্তা দিয়ে এসে ডান দিকে রাইট টার্ন আমরা নিলাম, আমরা যেখানে থাকবো সেখানকার জন্য। তো চলো এগোই সামনের দিকে। আর এখান থেকে একটুখানি কয়েক মিটার তারপর পার করে আমরা বাঁ দিকটা পেয়ে যাব। তোমরা যারা যারা গেস করতে পেরেছো যে কোথায় যাচ্ছি, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি যেখানে থাকবো প্রায় তার রাস্তা দেখা যাচ্ছে, এই যে জাস্ট বাঁ দিকটাই। ইয়েস, হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আমি এবার এখানেই থাকবো। কেন থাকবো না থাকবো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, তার আগে একটু কথা বলে নিই। তো এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট অসাধারণ জায়গা। এবার আমরা স্টে করছি এখানটাতেই। তো জায়গাটা দেখো, জাস্ট কতটা সুন্দর, জায়গাটা অনেকটা সুন্দর। এবার তো চলো গাড়িটা রাখি, তারপর তোমাদের দেখাচ্ছি। কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মন্দিরের সামনে। তাহলে আমি এটা দিয়ে ঘুরে যাবো তো? ঠিক আছে ঠিক আছে। শুনলে মন্দিরের সামনে দিয়ে আসলে যাতায়াত বন্ধ থাকে, সেই কারণে এই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে হবে। এই হচ্ছে এখানকার অফিস। তো রুমের কথা বলে নিয়েছি, রুম হয়ে গেছে। এটা ইটসেলফ একটা খুব বড় জায়গা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে পরে। আগে লাগেজগুলো রেখে রুমটাতে দাঁড়াই, তারপরে যাচ্ছি। সুবীর বলে কি আছেন? 204। তো ঘড়িতে সময় এখন 12:30। এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম ভারত সেবাশ্রমে। জায়গাটা তো তোমাদের দেখালামই, জাস্ট অপূর্ব একটি জায়গা। তো তোমার এখানকার রুম নিতে গেলে যে প্রসিডিউরটা রয়েছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এই সামনেটাতে গেট দিয়ে ঢুকে এখানটাতে একটা অফিস রয়েছে। এই অফিসটাতে আমাদের সবকিছু এন্ট্রি করে এসে এই হচ্ছে এখানকার যাত্রী আবাস। তো এই জায়গাটাতে তো রুম অ্যালটমেন্ট হয়ে গেছে। রুম রেন্টগুলো সমস্ত কিছু তোমাদেরকে বলছি, কত টাকা কি রুম রেন্ট রয়েছে না রয়েছে। যদি তোমাদের দেখায়, এখানে একটা দুটো তিনটে, এখান থেকে তোমরা দেখতে পাও, দেখো 3টে ফ্লোর রয়েছে। এটা পুরোটা যাত্রীদের থাকার জায়গা। তো তোমাদের ডিটেলসে দেখাবো। তো চলো ফটাফট তোমাদের আগে রুম টুরটা দেখিয়ে দিই যে ঘরটা কিরকম আছে না আছে। এটা থাকবে তো ব্যাগটা? এসে নিয়ে যাচ্ছি পরে। না না, গাড়িটা সাইড করে দিচ্ছি, ব্যাগটা থাকলো তাই বলছি। এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে এই 204। এটা হচ্ছে আমার রুম। এখানে একটা ডবল সাইজের বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে কাজ করার জন্য। এখানে মিরর রয়েছে, এখানে চেয়ার এবং ডাস্টবিন রয়েছে, এখানে একটা ওয়ার্কিং টেবিল, আর এখানে জামা কাপড় রাখার জায়গা। আর যদি তোমাদের ওয়াশরুমটা দেখাই,
ওয়াশরুমটা রয়েছে ঠিক এরকম, এখানে কোমোড রয়েছে, গিজার রয়েছে, আর এখানে বেসিন আর দুটো বালতি, আর এখানে একটা মিরর রয়েছে। এই হচ্ছে রুমের বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছি যথেষ্ট স্পেসিয়াস। আর সবচেয়ে এটা বলার বিষয় সেটা হচ্ছে এই রুমের প্রাইভেট ব্যালকনি। এটা হচ্ছে রুমের প্রাইভেট ব্যালকনি। তো ফার্স্টে এসে তোমাদের এখানে রুমটা বুক করে নিতে হবে। রুমটা বুক করার জন্য তোমাদের ওই আশ্রম দিয়ে ঢুকেই জাস্ট গেটটা দিয়ে ঢুকে সোজা একটা অফিস রুম রয়েছে, সেই অফিস রুমে তোমরা যাবে এবং অফিস রুমে ওখানে একজন লোক বসে থাকেন, উনি বুকিং টুকিং সমস্ত কিছু করে। তো এখানে নন এসি রুম এবং এসি রুম দুটোই রয়েছে, কিন্তু আজকে রোববার বলে একটু এসি রুমটা আর কি পাওয়া যায়নি, তো যেই কারণে আমাকে নন এসি রুমটা নিতে হলো। তো নন এসি রুমের রেন্ট হয়েছে একজনের জন্য 600 টাকা, মানে একটা রুমের জন্য 600 টাকা। এটা সম্ভবত ভ্যারি করে, যে 700-800 করে বা বাড়তে থাকে, মানে 100-100 করে বাড়তে থাকে যদি তোমাদের মেম্বার বাড়ে আর কি, মানে দুজন হলে সেখানে 700 টাকা, একজন হলে 600 টাকা, তিনজন হলে 800 টাকা, এই হিসাবে বাড়তে থাকে। আর এসি রুম ভাড়া রয়েছে, এসি রুম হচ্ছে 1000 টাকা এবং আরেকটা রুম রয়েছে 1200 টাকা, মানে 1200 টাকা করে। কিন্তু দুটো রুমই ফিল আপ হয়ে গেছে, কারণ এসি রুমটা ছিল ঠিক এই জায়গাটাতে এসি রুমটা ছিল। তো আজকে রোববার বলে একটু লোকজন এখানে আছে বলে এসি রুমটা ফিল আপ হয়ে গেছে, আর এসি রুমের সংখ্যা খুব কম রয়েছে, সেই কারণে এসি রুমটা পেলাম না, আজকে নন এসি রুমটা নিতে হলো। তো এনিওয়ে যদি দেখি কালকে যদি অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই মানে চেঞ্জ করে নিতে পারি, তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা এই রুমে বুকিং করা, তোমরা একটু আগে বুকিং করে আসলে সবচেয়ে বেশি বেটার হয়। ফোন নাম্বারটা দেখো এখানে ডিসপ্লে হচ্ছে, বা আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দেবো, তোমরা পারলে একটু ফোন করে এসো, কারণ যেমন আমার অবস্থা হয়েছিল, আমি ফোনটা করিনি বলে আমি মানে এসি রুমটা পেলাম না, নন এসি রুমটা নিতে হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে গেছি, এখন শুধু জাস্ট খেতে যাবো এখান থেকে। তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখানেই হয়েছে। তো খাওয়া দাওয়াটা হচ্ছে 60 টাকা করে, অর্থাৎ দুপুরে 60 টাকা এবং রাতে 60 টাকা, এই দুটো করে 60 রুপিস করে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখানে হয়েছে। তো আমি টুকনটা অলরেডি কেটে চলে এসেছি, তো অলরেডি 1:30 বাজে, 12:30 থেকে এখানে লাঞ্চ স্টার্ট হয়ে যায়। তো চলো ফটাফট গিয়ে খাবারটা খাই এবং কি খাবার দিচ্ছে না দিচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট নেমে কিছুটা যেতে হয়, জাস্ট একটুখানি, বেশি দূর না। দেখাই খাওয়া দাওয়ার এই জায়গাটা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। তো খাবার এখানে চলে এসেছি। খাবার যদি তোমাদের দেখাই, খাবারের মধ্যে আজকে রয়েছে এখানে ঘি, লাউয়ের তরকারি, ডাল, আর এখানে একটা 5 পিসের তরকারি, এখানে আলু সেদ্ধ। তো এই দিয়ে আজকে লাঞ্চ হচ্ছে, জাস্ট অসাধারণ। ডালটা এখন নিয়ে নিই, ডালটা পরে নেবো, জাস্ট দারুণ, সত্যি দুর্দান্ত। হ্যাঁ আজ আর কাল আছে, শেষ পাতে দই, জাস্ট ভাবা যাচ্ছে। খাওয়া দাওয়া সবচেয়ে বড় কথা, এখানকার গরুর দুধেরই দই এবং ঘি আমরা খাচ্ছি, জাস্ট অনবদ্য খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন উঠে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে এখন একটু ঘরের দিকে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। আমার গাড়িটা এখানে পার্ক করা রয়েছে, এটা কোথাও ছায়ায় নিয়ে যেতে হবে। এই বিকেলের শান্তিনিকেতনটা তোমাদের ঘোরানোর জন্য একটু আসলাম, জাস্ট পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ, অসাধারণ। একদম বলতে গেলে ট্রু সেন্সে গ্রাম এটা, একদম মানে জাস্ট অসাধারণ জায়গা। এই কারণেই তো ভারত সেবাশ্রমে থাকা বস, এই জিনিসটা ফিল করবো বলে, এই জিনিসটা তোমাদেরকে ফিল করাবো বলে। তো এই হচ্ছে আমাদের রাঢ়বঙ্গ, আমাদের রাঢ়বঙ্গের বিউটি, এই বোলপুর থেকে তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো এখন এসে জাস্ট কম্পিউটারের ডেটাগুলো, মানে ল্যাপটপের ডেটাগুলো ট্রান্সফার করছিলাম, ট্রান্সফার করা হয়ে গেছে বেশিরভাগ ডেটা, এবং রাত্রে গিয়ে শুধু এই ডেটা ট্রান্সফার করে এডিটিংটা শুরু করতে হবে। তো চলো, রাত্রেও খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করেছি, মানে ভারত সেবাশ্রমে এসে জাস্ট এখানে ল্যাদ খেয়ে গেছিলাম একটু, এসে তারপর এখন ঘড়িতে বাজে এখন প্রায় 9:20 মতো। আপনাকে বলে দিই, রাত্রে খাবারে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি আর আলু ঝিঙা পোস্ত, এই করা ছিল ডিনার। আর ডিনারের সাথে লাস্টে জাস্ট খাওয়া দাওয়া নো ডাউট যথেষ্ট সুন্দর, খুব হেলদি খাবার দাবার। এখানে নিরামিষ খাওয়া দাওয়াটাই পাওয়া যায়, আমিষ খাওয়া দাওয়া কিন্তু এখানে কোনো ব্যাপার নেই। তো এই জিনিসটা তোমরা একটু দেখে নেবে। তো এই ছিল আজকের ব্লগ, আর টানছি না, ব্লগটাকে অনেকটা যথেষ্ট বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো, তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করবে। এবং আজকে যদি এই চ্যানেলটা থেকে তোমার নতুন দেখা শুরু করে থাকো আমার এই ব্লগটা, তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখবে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ব্লগ করার চেষ্টা করি, বিভিন্ন ফুটেজ তোমাদের কাছে বা বিভিন্ন ভালো ভালো জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এই আমাদের মোটো, এই আমাদের লক্ষ্য। তো এই ছিল আজকে ভিডিও। এখন জাস্ট বিছানায় পড়বো আর শুয়ে পড়বো। সকাল থেকে অনেকটা হেক্টিক প্ল্যান রয়েছে কালকে, অনেকটা বিভিন্ন জায়গায় শান্তিনিকেতনের বিখ্যাত জায়গায় আমাদের ঘোরার কথা আছে। তো অবশ্যই তোমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, সমস্ত এপিসোডগুলো দেখো, যাতে আপকামিং এপিসোডগুলো তোমরা সকলে দেখো, যাতে নতুন ভিডিওর সাথে তোমরা আরো ভালোভাবে নিজেকে রিলেট করতে পারো। তো এই ছিল আজকের ব্লগ। তো এই হচ্ছে রুম, তোমাদের রুম টুটা দেখিয়েছি। আর রাত্রেবেলা ঠিক বাইরেটা যদি তোমাদের দেখায় একটু, যে রাত্রেবেলা বাইরেটা ঠিক কেমন লাগে দেখতে। রাত্রেবেলা এই হচ্ছে ব্যালকনি থেকে লুক, তোমরা তো আশা করি কিছু দেখতে পাবে না এখানটাতে। এই হচ্ছে ব্যালকনি, আর ঠিক এই জায়গাটাতে রয়েছে চাঁদটা। জাস্ট এতটা সুন্দর জায়গাটা, মানে এতটা মনোরম জায়গাটা, জাস্ট ফাটাফাটি জায়গা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের জন্য গুড নাইট ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে। আজকের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।